ঢাকার মাইলস্টোন কলেজের আকাশে যা ঘটল তা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি। একটি পুরনো 1960-65 এর যুদ্ধবিমান F-7 BGI প্রশিক্ষণের সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর কান্নার শব্দে ভরে ওঠে চারপাশ। বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির প্রাণ হারান। শুধু তিনিই নন, মারা যান মাইলস্টোন কলেজের বহু ছাত্রছাত্রী। অনেকেই তখন ক্লাসে, কেউ করিডোরে, কেউ মাঠে, অথচ মুহূর্তেই তাদের পৃথিবী বদলে গেল। এখানে তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন সেই দিন যেদিন বাংলাদেশের বাজেটের টেবিলে প্রশিক্ষণ বিমানের জন্য বরাদ্দ অর্থ গায়েব হয়ে গিয়েছিল। তিনি মৃত্যুবরণ করেছিলেন সেদিন যেদিন উচ্চ পর্যায়ের এক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল 1976 সালের বাতিল যুদ্ধ বিমানগুলো দিয়েই চলবে 2025 সালের প্রশিক্ষণ প্রক্রিয়া। তার হাতে যে কন্ট্রোল স্টিক ছিল সেটি কোনো আধুনিক প্রযুক্তির ফল ছিল না, তা ছিল পুরনো, মরেচে ধরা, অকার্যকর এক যন্ত্র যার কার্যক্ষমতা প্রায় নিঃশেষ। যে বিমানে তিনি চড়েছিলেন সেটি F-7 BGI, একটি বিমান যার মূল ডিজাইন 60 বছর পুরনো এবং যা ইতিমধ্যেই অনেক দেশ মিউজিয়ামে তুলে রেখেছে, অথচ আমরা সেটিকেই আকাশে উড়াচ্ছি কারণ আমাদের সিস্টেম এখনো দুর্নীতির পাইলটিং চলছে। এই সিস্টেম তৌকিরের জন্য কিছুই রাখেনি, না ইজেকশন সিটের আধুনিক সংস্করণ, না হেলমেট মাউন্টেড ডিসপ্লে, না আধুনিক ক্যাটাস্ট্রফিক সিগন্যালিং সিস্টেম। তার প্রশিক্ষণ ছিল সাহসিকতায় পূর্ণ কিন্তু প্রযুক্তিতে ফাঁপা। প্রশিক্ষণের সময় যদি কোনো কারিগরি ত্রুটি হয়, তার হাতে ছিল না কোনো কার্যকর ব্যাকআপ। একটি আধুনিক প্রশিক্ষণ বিমানে যেখানে স্বয়ংক্রিয় ব্যর্থতার নির্ণায়ক ব্যবস্থা থাকে, সেখানে তৌকিরের বিমান কেবল ফেলে রেখেছিল ঝুঁকি, একটি সম্ভাব্য ফ্লাইং কফিন। তৌকির একজন তরুণ অফিসার ছিলেন, দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ। তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, দেশের জন্য যুদ্ধের, দেশের জন্য কিছু করার। কিন্তু এই রাষ্ট্র তাকে শুধু একজোড়া পাখা দিয়েছিল যার গায়ে ছিল ফাটল এবং যে কোনো মুহূর্তে তা ঝরে পড়তে পারে। বিমানটি আকাশ থেকে পড়েনি, শুধু রাষ্ট্র নিজেই তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলেছে। সচেতন অবহেলার, বাজেট দুর্নীতির এবং প্রযুক্তিগত পশ্চাৎপদতার মাধ্যমে। এই মৃত্যু একটি যান্ত্রিক ত্রুটির নাম নয়, এটি একটি নীতিগত ব্যর্থতা, পরিকল্পনার শূন্যতা, একটি রাষ্ট্রীয় অপরাধ। তৌকিরের মৃত্যু দিয়ে প্রশ্ন উঠে গেছে, কে আসলে দোষী, যন্ত্র না মানুষ, না এই পুরনো ব্যবস্থাটি? এই শত শত ছাত্র আর তৌকিরের মৃত্যু দিয়ে প্রশ্ন উঠে গেছে, কে আসলে দোষী, যন্ত্র না মানুষ, না এই পুরনো ব্যবস্থাটি? F-7 BGI যুদ্ধ বিমানটির মূল উৎপত্তির সময় 1960 থেকে 70-এর দশকে, যখন আকাশ যুদ্ধের নিকটবর্তী গডফাইট ছিল মূল কৌশল। এই বিমানটি মূলত সোভিয়েত ইউনিয়নের MiG-21 একটি লাইসেন্সড কপি, যা চীন নিজেদের মতো করে কিছু প্রযুক্তিগত পরিবর্তন সহ F-7 নামে তৈরি করে। সেই সময়ের জন্য এটি ছিল উচ্চ গতিসম্পন্ন, ছোটোখাটো গঠন বিশিষ্ট এবং অপেক্ষাকৃত সাশ্রয়ী একটি যুদ্ধ বিমান। তবে সময় বদলেছে, যুদ্ধের ধরন বদলেছে, আর F-7 থেকে যেটি বদলায়নি তা হলো এর গঠনগত সীমাবদ্ধতা। F-7 BGI এর নেই কোনো আধুনিক AES এর রাডার, নেই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BBR মিসাইল ব্যবস্থার সম্পূর্ণ সক্ষমতা। এর অস্ত্র বহনের ক্ষমতাও অত্যন্ত সীমিত, মাত্র 2টি হালকা মিসাইল বা বোমা বহন করতে পারে, যা আজকের যুদ্ধ পরিস্থিতির তুলনায় নেহাতই অপর্যাপ্ত। বিমানের ককপিট এখনও আংশিক অ্যানালগ ভিত্তিক, যেখানে উন্নত ডিজিটাল গ্লাস ককপিট অনুপস্থিত, ফলে একজন পাইলট পুরোপুরি তথ্য সহায়ক পরিবেশ পায় না, যা দ্রুত প্রতিক্রিয়া ও আত্মরক্ষার জন্য অত্যন্ত জরুরি। মূলত ডিজাইন করা হয়েছিল 1 ঘন্টার কম সময়ে সংক্ষিপ্ত মিশনের জন্য। এটির রেঞ্জ সীমিত, ফুয়েল ক্যাপাসিটি কম আর অ্যাভিওনিক্স পুরনো, ফলে দীর্ঘ সময়ের টহল বা জটিল ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মধ্যে টিকে থাকা এই বিমানের পক্ষে প্রায় অসম্ভব। বর্তমান যুগে যেখানে যুদ্ধ আকাশেই শুরু হয়ে এবং আকাশেই শেষ হয়, সেখানে একটি বিমান কেবল আকাশে ওড়ার যোগ্য নয়, এটি পাইলটের জন্য এক ধরনের ফ্লাইং ট্র্যাপ, যা ভুল সময়ে ভুল জায়গায় মৃত্যুর দিকেই ঠেলে দিতে পারে।
বিশ্বের বেশিরভাগ দেশই F7 বিমানের ব্যবহার বন্ধ করেছে অনেক আগেই। এমনকি চীন নিজেও 2008 সালের পর F7 এর উৎপাদন বন্ধ করে দেয়। বাংলাদেশ আজও এই যুদ্ধ বিমান ব্যবহার করছে প্রধান প্রশিক্ষণের কাজে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে বিমান আজকের আকাশ যুদ্ধের গুণগত মান পূরণ করতে অক্ষম, সেটিকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করাও কি নিরাপদ? F7 এখন আর যুদ্ধ বিমান নয়, এটি এক প্রজন্মের মর্যাদা হারানোর অস্ত্র, যা কেবল বাজেট বাজাতে ব্যবহৃত হচ্ছে পাইলটদের জীবনের বিনিময়ে। প্রশিক্ষণ চলাকালীন কোনো যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া মানে সেটি কেবল একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটি হতে পারে দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনা, নীতি নির্ধারণী দুর্বলতা এবং পুরনো ব্যবস্থার ধারাবাহিক অবহেলার ফল। F7 একটি এমন বিমান যার ইঞ্জিন ডিজাইন গত শতাব্দীর মাঝামাঝি সময়ের। একাধিক গবেষণায় দেখা গেছে এর WP-13 ইঞ্জিন সিস্টেম বারবার থ্রাস্ট লস, ফ্রেম আউট, হাই টেম্পারেচার সেন্সর ব্যর্থতার মতো সমস্যায় ভোগে। বিমানটির অ্যাভিওনিক্স এখনও 20 বছরের পুরনো, ফলে পাইলটের কাছে বাস্তব পরিস্থিতির প্রতিফলন অনেক সময় ভুল ও বিলম্বিত আসে, যা প্রশিক্ষণ পর্যায়ে মারাত্মক। আরও গভীর সমস্যা হলো এদের রক্ষণাবেক্ষণ কাঠামো। সার্ভিসিং, ওভারহল কতটা নিয়মিত হয় তার কোনো স্বচ্ছ ডেটাবেস সাধারণত থাকে না। অনেক সময় বাজেট ঘাটতি বা যন্ত্রাংশ সংকটের কারণে গুরুত্বপূর্ণ পার্টসের ওভারহল সময় মতো হয় না, এবং সেগুলো সেফ টু ফ্লাই ঘোষণা করেও ব্যবহার চালিয়ে যাওয়া হয়। ফলে পাইলট বসেন এমন এক বিমানে যার ভিতরের অনেক যন্ত্রাংশ হয়তো কার্যক্ষমতা নেই, শুধু বাহ্যিক চেকলিস্টে সাইন করেই তাকে পাঠানো হয় আকাশে। এছাড়া উন্নত বিমান বাহিনীগুলো যেখানে উচ্চ মানসম্পন্ন ফ্লাইট সিমুলেটর পাইলটদের প্রশিক্ষণ দেয়, সেখানে আমাদের মতো দেশে সেই সুবিধা প্রায় অনুপস্থিত। বাস্তব বিমানে চড়ে শিখতে গিয়ে তৌকিরদের মতো বহু পাইলটের আকাশেই করতে হয় প্রথম পরীক্ষামূলক ফ্লাইট। এখানে কোনো ট্রায়াল নেই ভার্চুয়াল রিস্ক অ্যানালাইসিস, আছে কেবল বাস্তব ঝুঁকি। একবার যান্ত্রিক ত্রুটি বা সিদ্ধান্ত ভুল হলেই ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু প্রায় অবধারিত। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, তৌকির কি শুধু একটি দুর্ঘটনার শিকার, নাকি তিনি ছিলেন বহুদিনের জঞ্জালে ঢেকে রাখা অব্যবস্থাপনার সর্বশেষ বলি? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা পাবো না, কিন্তু প্রতিবার এমন একটি বিমান ভেঙে পড়লে, একটি সাহসী প্রাণ নিঃশেষ হলে, সেই প্রশ্ন আবার আকাশে ভেসে ওঠে, আর আমরা হয়তো আবারও মুখ ফিরিয়ে নেই। এই F7 যুদ্ধ বিমানটি আজকের আধুনিক যুদ্ধ বিমানগুলোর সামনে দাঁড়ালে সত্যিই যেন সময়ের দিক থেকে শতাব্দীর পিছিয়ে থাকা। বর্তমান এয়ারক্রাফটের ডিজাইনে যেখানে এখন ষষ্ঠ প্রজন্মের ফিচার যেমন স্টেলথ, এআই ইন্টিগ্রেশন, ডেটা লিঙ্কিং এবং বিভিআর ভিত্তিক এয়ার সুপিরিয়রিটি গঠিত হচ্ছে, সেখানে F7 এখনও প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে। আধুনিক যুদ্ধ বিমান চীনের জেট-10C, ফ্রান্সের রাফায়েল কিংবা আমেরিকার F-16 ব্লক সবগুলোতেই থাকে AEC অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে, যা 200 কিলোমিটার বা তার বেশি দূর থেকে শত্রুর লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এটি মাল্টি টার্গেট ট্র্যাক ও জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। কিন্তু F7 এখনও পালস ডপলার রাডার ব্যবহার করে, যার পরিধি সীমিত এবং প্রতিকূল আবহাওয়ায় এর কার্যকারিতা মারাত্মকভাবে কমে যায়। F7 এর এয়ার কন্ট্রোল সিস্টেম অত্যন্ত সীমিত। এটি অধিকাংশ সময় সেমি অ্যাক্টিভ বা ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এতে নেই MICA, PL-15 বা AM এর মতো আধুনিক মিসাইল বহন ও পরিচালন সক্ষমতা। অথচ জেট-10C বা রাফায়েল চতুর্থ বা পঞ্চম প্রজন্মের সুপারসনিক মিসাইল ব্যবহার করতে পারে, যেগুলো 80 থেকে 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমনকি শত্রু নিজেই টার্গেট বুঝে ওঠার আগেই। এছাড়া আধুনিক যুদ্ধ বিমানগুলোতে রয়েছে উচ্চমানের সেন্সর ফিউশন, অর্থাৎ রাডার, IRST, LDP, ECM সিস্টেম মিলে একটি ইন্টিগ্রেটেড কম্ব্যাট চিত্র দেয়। পাইলট শুধু স্ক্রিন দেখে বুঝতে পারেন কে কোথায় আছে, কে বন্ধুবান্ধব, কে শত্রু, কে টার্গেট। কিন্তু F7 তে এসব নেই। এতে ম্যানুয়ালি স্ক্যানিং, ভিজুয়াল আইডেন্টিফিকেশন সবই করতে হয় পাইলটের চক্ষু আর অনুমানের উপর নির্ভর করে।
F7 এর আরেক বড় সীমাবদ্ধতা হলো তার নিজস্ব আত্মরক্ষা ব্যবস্থা। আধুনিক ফাইটারে থাকে RWR, MAWS এবং জ্যামিং ক্যাপাবিলিটি, যা হঠাৎ মিসাইল অ্যাটাক এলে তা শনাক্ত করে নিজ থেকেই প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া দেয়। অথচ F7 এর এই সকল ব্যবস্থাই অনুপস্থিত, ফলে কোনো প্রযুক্তির গ্লিচ, রাডার ফেল বা হঠাৎ মিসাইল লঞ্চ মানে এটি রক্ষা পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। সব মিলিয়ে F7 একটি থার্ড জেনারেশন যুদ্ধ বিমান, যেটি মূলত 1960 থেকে 70-এর দশকের প্রযুক্তি ব্যবহার করে। এর কাঠামো, ইঞ্জিন, অস্ত্র ব্যবস্থা, প্রতিরক্ষা সক্ষমতা সবই এখনকার আধুনিক যুদ্ধ বিমানগুলোর তুলনায় কমপক্ষে 30 থেকে 40 বছর পিছিয়ে। এটি একটি ফ্লাইং রিস্ক প্ল্যাটফর্ম, যা এখনও চালানো মানেই পাইলটকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। প্রশ্ন উঠেছে, কেন আজও এই পুরনো বিমানগুলো ব্যবহার হচ্ছে? কেন আধুনিক ট্রেনার নেই? কেন বাজেট ঠিকমতো ব্যয় হয় না? উত্তর একটাই, ব্যবস্থা চায় না পরিবর্তন। কারণ পুরনো সরঞ্জাম মানেই সস্তা ক্রয়, দুর্নীতির বড় সুযোগ আর হিসাব না চাওয়ার নিরাপত্তা। যে রাষ্ট্র দুর্নীতির নামে আধুনিকতা আটকে রাখে, সেখানে বিমান শুধু আকাশে নয়, মাটিতেও পড়ে মানুষ নিয়েই। আর এটা এই প্রথম নয়, এর আগেও F7 দুর্ঘটনার পাইলট মারা গেছে। 2018 সালে, 2019 সালে, 2023-এ প্রায় প্রতি বছরই এই বিমান মৃত্যুর খবর এনে দেয়। তবুও সিদ্ধান্ত বদলায় না, যেন কেউ চায় না এই মরণযন্ত্রগুলো অবসরে যাক। এই অবহেলার, এই অবজ্ঞা যেন একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, যেখানে মৃত্যুটা চিহ্নিত হয় দুর্ঘটনা নামে।